তাহিরি সাহেব ডক্টর ইউনূসকে 1 ঘন্টার ভিতরে পদত্যাগ করার হুঙ্কার দিলেন। যদি 1 ঘন্টার ভিতরে ডক্টর ইউনূস এবং উপদেষ্টা যে বাজার আছে সাজিদ সহ তারা যদি পদত্যাগ না করে তাহলে এদেরকে ন্যাংটা করে গণদোলাই দেওয়া হবে। সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবা ওমায়েদ ইসলাম রিঙ্কুকে নিয়ে ভিত্তিহীন বিভ্রান্তমূলক সংবাদ প্রচারের প্রতিবাদে ঝাড়ু মিছিল করেছে ফরিদপুরের নগরকান্দা উপজেলার যুবদলের নেতাকর্মীরা। সেনাবাহিনী কিন্তু অনেক আওয়ামী লীগ নেতা, এমপি, মন্ত্রীদেরকে জায়গা দিয়েছে, হেফাজতে রেখেছে, কিন্তু তারা কি পারতো না শেখ হাসিনাকে হেফাজতে রাখতে সেনানিবাসে? সেনাবাহিনী কি ওনাকে নিতে চায় নাই, নাকি তিনি নিজেই যেতে চান? সম্প্রতি বিভিন্ন বিষয়ে টালমাটাল করা কিছু কন্টেন্ট তৈরি করেছেন, বিশেষ করে সরকারের উপদেষ্টাদের নিয়ে। সেই ইলিয়াস হোসেনকে নিয়ে এবার বিএনপি ঝাড়ু মিছিল করলো। ঝাড়ু মিছিল করার কারণ কি, কেন করলো, কেন বিএনপি ইলিয়াস হোসেনের প্রতি এত বেশি ক্ষেপে গেল? প্রবাসীদের সাথে বেইমানি করে না নজরুল স্যার, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, প্লিজ। আপনারা ভিআইপি লাউঞ্জ করতেছেন প্রবাসীদের জন্য, প্রবাসীরা ভিআইপি লাউঞ্জ বোঝে না। নির্বাচনের আগে পাল্টে যেতে পারে অন্তর্বর্তী সরকারের। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এবং রাজনৈতিক শৃঙ্খলা কি, তাই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেই ভিডিওগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই আমি আর দেরি না করে চলে যাব মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন ধরনের সকল আপডেটগুলো সবার আগে পেতে। ইউনূসকে 1 ঘন্টার ভিতরে পদত্যাগ করার হুঙ্কার দিলেন। যদি 1 ঘন্টার ভিতরে ডক্টর ইউনূস এবং উপদেষ্টা যে বাজার আছে সাজিদ সহ তারা যদি পদত্যাগ না করে তাহলে এদেরকে ন্যাংটা করে গণদোলাই দেওয়া হবে। আসলে এই ঘোষণাটা তিনি কেন দিলেন? আপনারা অনেকেই জানেন আমাদের বাংলাদেশে আজকে হচ্ছে আপনার বিশ্ব ইস্তেমার দিন। এই ইস্তেমাকে নিয়েই যত কল্পনা জল্পনা এবং এত সংঘর্ষ আমাদের বাংলাদেশে, এবং এটাকে নিয়েই আপনার তাহিরি সাহেবের হুঙ্কার। হঠাৎ কেন তাহিরি সাহেব এই ডক্টর ইউনূসের প্রতি এত ক্ষিপ্ত হয়ে গেলেন? আপনার ডক্টর ইউনূসের প্রতি প্রথম ক্ষিপ্ত হওয়ার কারণ হচ্ছে তাহিরি সাহেবের আপনার আমাদের নবীজিকে তিনি কটূক্তি করে কথা বলেন, এবং দ্বিতীয় কারণ হচ্ছে ইস্তেমাকে আপনার জামায়াতে ইসলাম আমির সাহেবের হাতে তুলে দিলেন, এবং এই আমিরের মাধ্যমে বাংলাদেশে এই ইস্তেমাকে নিয়ে ব্যাপক মনে করেন মৌলবীদের ভিতরে ঝগড়াঝাটি, মাথা ফাটাফাটি এবং নিজেদের ভিতরে বাইরাবাইরি। শুধু এটাই না, আপনার তাহিরি সাহেব তিনি বলেন যে এই যদি হয় বাংলাদেশের অবস্থা, মানে মুসলমানদের বাইরাবাইরি এক ইস্তেমাকে নিয়ে কে হবে ইস্তেমার মেন দায়িত্ব বা কে এটাকে পরিচালনা করবে, এই কমিটি নিয়ে যদি বাইরাবাইরি হয়, আর দেশে যদি জামায়াতে ইসলাম যদি ক্ষমতায় আসে, কিংবা ডক্টর ইউনূসের হাত ধরে, কিংবা ডক্টর ইউনূস এদের কথায় নাচতেছে, বা এরা যদি ক্ষমতায় আসে, তাহলে দেশটা যে কোথায় যাবে তা সেটা এখনই বোঝা যাচ্ছে। এটার জন্যই আসলে আপনার তাহিরি সাহেব ইউনূসকে হুঙ্কার দেন যে এই বিশ্ব ইস্তেমা এটা কোনো বাপদাদার কারো প্রপার্টি নয়, এখানে সবার সমান অধিকার। এখানে কে কোথায় যাবে, কে কোন জায়গায় বসবে, এটা ডিসাইড করার আপনার জামায়াতে ইসলাম বা কে, এটা শান্তিপূর্ণভাবে প্রতিটি মুসলমান একসাথে বসে তারপরে হচ্ছে এটা আপনার ডিসিশন করবে। আমার ব্যক্তিগত মতামত ভাই হচ্ছে যে তাহিরি সাহেব যদি কথা বলে থাকে তিনি একদম উপযুক্ত কথা বলছে, কারণ এই ইস্তেমাকে নিয়ে বর্তমান আমাদের বাংলাদেশে ব্যাপক মনে করেন আপনার ভাঙচুর তুলপার মনে করেন চলতেছে মৌলবীদের ভিতরে। তো আমার কথা হচ্ছে আপনার এই তাহিরি সাহেব তিনি যে আসলে পলিটিক্স এত ভালো বোঝে আমার জানা ছিল না। তিনি আরেকটা পয়েন্ট ধরলেন, সেটি হচ্ছে এই এক ইস্তেমাকে নিয়ে কে পরিচালনা করবে, এইটাকে নিয়ে যদি আপনার বাসের বাইরাবাইরি মাথা ফাটাফাটি হয়, খুনাখুনি হয়, তাহলে তারা যদি সরকারের চেয়ারে বসে তাহলে তো বাংলাদেশ তালেবান হয়ে যাবে, তখন তো বাংলাদেশের মানুষ বাঁচতেই পারবে না। আমি আসলে তার কথায় একদম সহমত, কারণ ডক্টর ইউনূস কিংবা এই উপদেষ্টারা তাদের কথাই নাচতেছে, এবং এটার জন্যই আপনার তাহিরি সাহেব এই হুঙ্কার দেন যে আপনি জামায়াত ইসলামের কথায় মানে হা বললে হা, না বললে না। এই জামায়াত কিনা আওয়ামী লীগ আর বিএনপির পিছনে পড়া ছিল, আর এই সুদখোর ইউনূস মানে আপনার তাহিরি সাহেবের কথা, তিনি তো সুদ খান, এবং তিনি আমাদের নবীজিকে নিয়ে কটূক্তি করে পর্যন্ত কথা বলছে। এটার বিপরীতে জামায়াতে ইসলাম কোনো কথা বলে নাই। বাংলাদেশে একমাত্র হুজুর এই তাহিরি সাহেব, তিনি একমাত্র এটার তীব্র নিন্দা এবং কঠিন হুঙ্কার এবং প্রতিবাদ জানান, একমাত্র এই তাহিরি সাহেব। আমি সেলুট জানাই তাহিরি সাহেবকে, সত্যিই বলতেছি আমি সেলুট জানাই, কারণ এরা বর্তমান ক্ষমতা নেওয়ার জন্য তারা মনে করেন ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের পাঁচাটা গোলাম হয়ে গেছে এই জামায়াত ইসলাম, জামাত শিবির। এটার আর আসলে বাংলাদেশের মানুষের বোঝার বাকি নাই। এখন আসুন তাহিরি সাহেব তিনি আরো একটি কথা বলেন যে অন্তর্বর্তীকালে সরকার কিংবা উপদেষ্টারা যদি জামায়াত ইসলামের
জামাত শিবির কথায় দেশ পরিচালনা করতে চায়, তাহলে আপনারা ভুলে যাবেন না বাংলাদেশটাকে আমরা তালেবান হতে দিব না, কারণ এদের হাতেই বাংলাদেশ কখনোই নিরাপদ নয় এবং আমরা সেটাকে প্রতিরোধ করব। আমি সেলুট জানাই আপনাকে। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। সেনাবাহিনী কিন্তু অনেক আওয়ামী লীগ নেতা, এমপি, মন্ত্রীদেরকে জায়গা দিয়েছে, হেফাজতে রেখেছে, কিন্তু তারা কি পারতো না শেখ হাসিনাকে হেফাজতে রাখতে সেনানিবাসে? বলা হয়েছিল যে শাহবাগ থেকে মিছিল গণজোয়ার আসতেছে গণভবনের দিকে এবং এটা লাগবে অ্যাবাউট 45 মিনিটস। এখন শেখ হাসিনাকে সেনানিবাসে নেওয়া মানে 45 মিনিট মোর দেন এনাফ ছিল, তাহলে নেওয়া হলো না কেন? সেনাবাহিনী কি ওনাকে নিতে চায় নাই, নাকি তিনি নিজেই যেতে চাননি? বলা হচ্ছে তাকে যদি সেনানিবাসে নিরাপদ হেফাজতে নেওয়া হতো তাহলে তাৎক্ষণিকভাবে হয়তো কেউ জানতোই না তিনি কোথায় আছেন, এবং তিনি চাইলে সেখানে বসেই সেনানিবাসে বসেই পদত্যাগ করতে পারতেন। তাহলে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, মারমুখো পরিস্থিতি, সেটা হয়তো উদ্ভব হতো না। কেন হতো না? কারণ ছাত্রদের দাবি ছিল তার পদত্যাগ, তো তিনি পদত্যাগ করেছেন, দ্যাটস ফিনিশ। এখন তার দেশ ত্যাগ নিয়ে যারা আওয়ামী লীগের নেতা কর্মী ছিলেন তারা মহা বিপদে পড়ে গেছেন। হুট করে তিনি চলে গেছেন, আর এরা পড়ে গেছে মাইন কাটতে পায়, তারা কোনো পালানোর সুযোগই পায় না। তো এখন তিনি যদি থাকতেন তাহলে সিচুয়েশনটা হয়তো এত খারাপ হতো না দলের নেতা কর্মীদের জন্য। এখন যেটা শোনা যাচ্ছে যে তিনি সশস্ত্র বাহিনীকে বিশ্বাস করতে পারছিলেন, তিনি ভারতীয় হেলিকপ্টারকে আহ্বান করেছিলেন তাকে নিয়ে যাওয়ার জন্য, কারণ তিনি ভরসা করতে পারছিলেন না তাদের উপর। কিন্তু ভারত অপারগতা প্রকাশ করায় তাকে বাধ্য হয়ে বাংলাদেশের হেলিকপ্টার ব্যবহার করতে হয়েছে, এবং যেটা শোনা যাচ্ছে যে সিগন্যাল অফ করে তার নিরাপত্তার কারণে ওই হেলিকপ্টার ভারতে যায়। এখন প্রশ্ন হলো যে তাকে নিয়ে সেনাবাহিনী ঝুঁকি নিতে চায়নি, নাকি তিনি নিজেই ঝুঁকি মনে করেছেন? এখন যেটা প্রশ্ন সেটা হলো যে অনেককে সেনাবাহিনী জায়গা দিয়েছে, কিন্তু অনেক আর শেখ হাসিনার মধ্যে পার্থক্য আছে। তো এখন প্রশ্ন উঠেছে যে তার বিশ্বস্ত যারা ছিলেন সেনাবাহিনীতে, ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা তো কেউ এগুলেন না তাকে রক্ষার জন্য, সেফ করে রাখার জন্য। কিন্তু এখানে যেটা বোঝা যাচ্ছে, সেনাবাহিনী হচ্ছে একটা শৃঙ্খলিত বাহিনী, একজনের কথার বা অভিপ্রায়ের উপর সবকিছু চলে না। এখানে 2 আগস্ট সেনাবাহিনীর যে দরবার হয়েছিল, অঘোষিতভাবে সেনাবাহিনীর বড় একটি অংশ শেখ হাসিনা সরকারের বিপক্ষে অবস্থান নেয়, মতামত দেয়। ফলে হয়তো সেনাপ্রধান তার বাহিনীর মতামতকেই গুরুত্ব দেন। তারপর আরেকটা ইস্যু থাকতে পারে, সেটা হলো অসংখ্য মৃত্যু, বিরোধী দমন, আয়নাগর, এইসব ঘটনার কারণে নৈতিকতার প্রশ্ন উঠেছে যে আওয়ামী লীগ গভর্নমেন্টকে সাপোর্ট করা। আর নৈতিকতার শক্তি হচ্ছে এত প্রবল যে অনেক সময় দেখবেন যে ছেলেও বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। এখন প্রশ্ন উঠেছে, সবকিছুর পরও হাসিনাকে নিরাপত্তা দিতে পারতেন কিনা সেনাবাহিনী? কেউ কেউ মনে করেন তারা দিতে পারতেন, তবে রক্তক্ষয় হতো, এবং সেনাবাহিনী হয়তো রক্তক্ষয়, আরো রক্তক্ষয় চায়নি। এবং শেখ হাসিনা নিজেও বলেছেন যে তিনি চাননি যে আরো রক্তপাত ঘটুক, এবং সেই জন্যই তিনি দেশ ছেড়ে ভারতে চলে গেছেন। তাহলে কথা হয়তো এটাই দাঁড়ায় যে সেনাবাহিনী চাইলে তাকে রক্ষা করতে পারত, কিন্তু রক্তক্ষয়ের সম্ভাবনা ছিল, 15ই আগস্টের মতো কিছু ঘটতেও পারত। তো এই রিস্ক হয়তো সেনাবাহিনীও নেয় নাই, শেখ হাসিনাও নিতে চাননি। বলছিলাম সাংবাদিক ইলিয়াস হোসেনের কথা। ইলিয়াস হোসেন সম্প্রতি উপদেষ্টা আসিফ নজরুলের বায়োডাটা নিয়ে যেভাবে কাটাছেড়া করেছেন, তাতে আসিফ নজরুলের অবস্থা একেবারে নাভিশ্বাস ওঠার মতো। আসিফ নজরুলের ব্যক্তি জীবন নিয়ে, আসিফ নজরুলের বিভিন্ন ফোন আলাপ ফাঁস হওয়া নিয়ে, আসিফ নজরুলের একাধিক সম্পর্ক নিয়ে, প্রেম, বিয়ে নিয়ে, এবং প্রথম পার্টে আসিফ নজরুলকে ভারতীয় রয়ের এজেন্ট বলে, আওয়ামী লীগের দালাল বলে, প্রথম আলোর দালাল বলে, এরকমভাবে যেভাবে একাধিক ভিডিও কন্টেন্ট তৈরি করেছেন, যেটা ব্যাপক আলোচিত সমালোচিত হয়েছে। আসিফ নজরুল আত্মপক্ষ সমর্থন করার চেষ্টাই বলেছেন যে এরকম হাস্যকর মন গড়া কথার কি জবাব দেব, জবাব দিলে বরং উনি আরও পেয়ে বসবেন। এই অজুহাতেই আসিফ নজরুল কোনো জবাবও দেননি, শুধুমাত্র ব্যাপারটা জনগণের উপরে ছেড়ে দিয়েছেন। সেই ইলিয়াস হোসেন যখন ধারাবাহিকভাবে আসিফ নজরুল নিয়ে কথা বললেন, তখন সম্প্রতি কথা উঠেছে যে তিনি বিএনপি বিদ্বেষী নানা রকমের তত্ত্ব ছড়াচ্ছেন, বিএনপি বিদ্বেষী তত্ত্ব ছড়াচ্ছেন এবং জামাতের পক্ষে অবস্থান নিয়ে বিভিন্ন রকমের কথাবার্তা বলছেন। বিএনপি পন্থী একজন কন্টেন্ট ক্রিয়েটার
ইলিয়াস হোসেনকে দোষারোপ করে, ইলিয়াস হোসেনকে জামাতি পাকি বলে বিভিন্ন রকমের ট্রল করে আবার কন্টেন্ট তৈরি করেছেন। অর্থাৎ কন্টেন্টের জগতে একজন আরেকজনের বিরুদ্ধে কন্টেন্ট তৈরি করার যেন প্রতিযোগিতা শুরু হয়েছে, যে প্রতিযোগিতা ইলিয়াস হোসেনকে কেন্দ্র করে তৈরি হয়েছে সম্প্রতি আরো বেশি। সেই রকম প্রেক্ষিতে এবার বিএনপি দেখা গেল ঝাড়ু মিছিল করতে। আওয়ামী লীগের দোষর কথিত সাংবাদিক অর্থের বিনিময়ে যিনি কাজ করেন, ইলিয়াস আলী, আপনার নামটা পরিচিত, তিনি অর্থের বিনিময়ে ওই যুক্তরাজ্যে বসে যা মিথ্যা প্রচারণা করেছে। ইলিয়াস হোসেনকে আওয়ামী লীগের দোসর বলা হলো এবং বলা হলো বিদেশে বসে থেকে টাকার বিনিময়ে বিভিন্ন কন্টেন্ট তৈরি করেন তিনি। বাংলাদেশে আসলে তাকে দেখে নেওয়া হবে, দালাল বলা হলো তাকে, ঝাড়ু মিছিলে তাকে ঝাড়ু পিটা করার কথা বলা হলো। এই রকম বাস্তবতায় ইলিয়াস হোসেনকে আদতে কোন দলের কন্টেন্ট ক্রিয়েটার বলা যায় সেটাও একটা আলোচনার বিষয় হতে পারে, যদিও সেই আলোচনায় নিজেকে সামিল করতে চায় না। আপনাদের ওপরেই সেই আলোচনা ছেড়ে দিলাম। বিএনপি যখন ইলিয়াস হোসেনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করছে এবং বিএনপি প্রকাশ্যে ইলিয়াস হোসেনের বিপক্ষে অবস্থান করছে এবং বিএনপি পন্থী কন্টেন্ট ক্রিয়েটাররা ইলিয়াস হোসেনকে আওয়ামী লীগের মানে জামাতের দালাল এবং পাকিস্তানের দালাল হিসেবে আখ্যা দিচ্ছেন। সম্প্রতি এক কন্টেন্ট ক্রিয়েটার ইলিয়াস হোসেনের পারিবারিক কথা বলেছেন, বউকে কিভাবে কি অবস্থায় ফেলে রেখে তিনি দেশের বাইরে চলে গেছেন, এরকম কথাবার্তা বিভিন্ন সমালোচনাও করছেন। সেরকম সমালোচনার মুখে ইলিয়াস হোসেনকে আপনি কোন চোখে দেখছেন বিএনপি যখন তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করছে? ইলিয়াস হোসেন কি সত্যিই জামাতের দালাল? তিনি কি পাকিস্তানের দালাল? নাকি বিএনপি যে ঝাড়ু মিছিল থেকে বলল তিনি আওয়ামী লীগের দালাল, টাকা খেয়ে কাজ করছেন? কোনটা আসলে সত্য? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন। প্রবাসীদের সাথে বেইমানি করে নাতিম নজরুল স্যার, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, প্লিজ। আপনারা ভিআইপি লাউঞ্জ করতেছেন প্রবাসীদের জন্য, প্রবাসীরা ভিআইপি লাউঞ্জ বোঝে না, বুঝতে পারছেন? প্রবাসীরা ভিআইপি খাবার বোঝে না। আপনারা বলতেছেন প্রবাসীরা ভিআইপি, পদ্মারালে আবার প্রবাসীদের কামলা বলতেছেন। তো এই যে প্রবাসী যারা কামলা না, এরা ভিআইপি খাবার বোঝে না, ভিআইপি লাউঞ্জ বোঝে না, এরা কিভাবে ইমিগ্রেশন ক্লোজ করতে হয় এটা ঠিক মতো বোঝে না। আমি কথাগুলো বলতেছি খুব কষ্ট না। আপনি প্রবাসীদের জন্য ভিআইপি লাউঞ্জ করতেছেন এয়ারপোর্টে, আর একজন প্রবাসী তো এয়ারপোর্টে থাকে মাত্র 1 ঘন্টা। আপনি 1 ঘন্টা একজন প্রবাসী কি সুযোগ সুবিধা নিবে? যেখানে বছরের পর বছর, মাসের পর মাস থাকে, সেইখানে সংশোধন করেন। যেই সব দেশে প্রবাসী বেশি, সেই সব দেশে যে এম্বাসি আছে বাংলাদেশে, ওইখানে সংশোধন করেন, ওইখানেই ঝামেলা। যদি একটা ভাই পাসপোর্টের জন্য যায়, সেখানে হয়রানি। মালয়েশিয়াতে একটা ঘটনা দেখেন আপনারা, দেখতে পাচ্ছেন একটা ভাইয়ের বাবা হচ্ছে কোলন ক্যান্সার আক্রান্ত, সে দেশে আসবে, 6 মাস হয়েছে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করছে। এটা মালয়েশিয়ার ঘটনা, সে পাসপোর্ট দিচ্ছে না। আমি নিজে দেখছি মালয়েশিয়ার ঘটনা। আমি যখন 16-17 মালয়েশিয়াতে ছিলাম, আমি নিজে দেখছি যে মালয়েশিয়ার এম্বাসি সম্পূর্ণ কন্ট্রোল করে ছাত্রলীগ, যুবলীগের পোলাপান সম্পূর্ণ। একটা পাসপোর্ট হয়ে আসতে মানে রিনিউয়াল করতে কি 6 মাস লাগে? এই ছেলেটা 6 মাস ধরে ঘুরতেছে। তা আপনি ভিআইপি লাউঞ্জ দিয়ে কি করবেন? হ্যাঁ, আপনার যেই সব দেশে 57 জন, দুবাইতে 57 জন প্রবাসীকে গ্রেপ্তার করলো, কার ইন্ধনে করছিল? এই অ্যাম্বাসিডার জামাল, এই আওয়ামী লীগের দোসর। এই জামালের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হয়েছে? জামাল সেখানে সে অবস্থানে আছে। কিসের জন্য কাজ করতেছেন আপনারা? কিসের ভিআইপি দেখান প্রবাসীদের? প্রবাসীরা ভিআইপি চায় না, প্রবাসীদেরকে ভিআইপি দেখায় লাভ নাই। আপনারা এই সব জায়গায় সংশোধন করেন। একটা ভাই কেন 6 মাস ঘুরবে এম্বাসি দাঁড়া দাঁড়া ঘুরবে? হ্যাঁ, আসিফ নজরুল সারাবার প্রবাসীদের জন্য সুযোগ সুবিধা নিচ্ছে, এটা করতেছে, এটা করতেছে। এইসব সুযোগ সুবিধা খেতাছিনি মেয়ে আপনার। হ্যাঁ, সুযোগ সুবিধা দেখাইতেছেন আপনি। প্রবাসীদের ভিআইপি লাউঞ্জের প্রয়োজন নেই, প্রবাসীদের যেখানে হেল্প করার প্রয়োজন আপনারা এমন সিস্টেম করেন, যদি কোনো প্রবাসী কোনো বাংলাদেশি অ্যাম্বাসিতে যায় কোনো মানে কোনো কাজের জন্য, তাদেরকে যেন একটু সহযোগিতা করে, তাদের প্রতি একটু নমনীয় হয়, হয়রানি যেন না করে। বাংলাদেশের থেকে প্রবাসে বেশি হয়রানি শিকার হয় বাংলাদেশিরা। ভাইরে মানে প্রবাসে যে বাংলাদেশি, ওদের গার্জিয়ানকে বলেন, ওদের গার্জিয়ানকে ওই দেশের অ্যাম্বাসিডর, বাংলাদেশের অ্যাম্বাসিডর, সে অ্যাম্বাসিডর তো কুত্তার মতো ব্যবহার করে ভাই। হ্যাঁ, আপনি এই সব জায়গায় সংশোধন নাই, আপনি ভিআইপি লাউঞ্জ এয়ারপোর্টে এটা করতেছেন, ওটা করতেছেন, দেখা তো লাভ নাই। আপনারা কেন ভুলে যাচ্ছেন? আপনারা যে চেয়ারে বসছেন, এই চেয়ারে বসানোর পিছে এই প্রবাসীদের অনেক অবদান। আপনারা কেন ভুলে যাচ্ছেন লাস্ট 4 মাসে প্রবাসীরা আপনাদেরকে কি পরিমাণ রেমিটেন্স দিচ্ছে? একটু হিসাব করে মিলাই নেন তো। শেখ হাসিনা কেন 2 হাত ধরে জোর করতেছিল যে প্রবাসীরা টাকা পাঠাও? পলক কেন 2 হাত জোর করতেছিল প্রবাসীরা টাকা পাঠাও? ভুলে গেছো? এই বিপ্লবের পিছে কি প্রবাসীদের অবদান নাই? 100% আছে। প্রবাসীদের সাথে কোনো রকম ফাইজলামি চলবে না। যে সব দেশে বাংলাদেশি বেশি থাকে, যে সব দেশে, সেই সব দেশে এম্বাসিতে পরিবর্তন আনতে হবে। এম্বাসিতে একজন বাংলাদেশি নাগরিক গেলে তার সাথে ভালো ব্যবহার করতে হবে, তার প্রতি নমনীয় হইতে হবে, হয়রানি চলবে না। প্লিজ এই সব জায়গাতে মনোযোগ দেন। দেশটা টিকে আছে এখনো, কিন্তু সব সেক্টর ধ্বংস হয়ে গেছে। প্রবাসী কিন্তু টিকিয়ে রাখছে, প্রবাসী কিন্তু টাকা দিচ্ছে, বিগত সময় থেকে বেশি দিচ্ছে। প্রবাসীদের সাথে দুর্ব্যবহার করেন না প্লিজ, প্লিজ। প্রবাসীদের এই জিনিসটা দেখেন, ভিআইপি লাউঞ্জ ফাউঞ্জ দেখায় লাভ নাই। 5 আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর দেশে দেখা দেয় চরম অস্থিরতা, নাজুক হয়ে পড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি, বেড়ে যায় চুরি, ডাকাতি, ছিনতাই সহ নানা অপকর্ম। এমন পরিস্থিতির মধ্যেই 8 আগস্ট গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। তাদের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সংস্কার শেষে একটি সুন্দর পরিবেশে সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা, যা নিয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার। তবে বদলে যেতে পারে বর্তমান নিয়ম, নির্বাচনের আগেই পাল্টে যেতে পারে অন্তর্বর্তী সরকারের নাম। আরো বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ।
2025 সালের শেষে অথবা 2026 সালের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন, এমনটি ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে নির্বাচনের রোডম্যাপ না থাকায় সন্তুষ্ট নয় রাজনৈতিক দলগুলো। এমন পরিস্থিতিতে বলা যায় নির্বাচনী ট্রেন কবে গন্তব্যে পৌঁছাবে তা নির্ভর করছে সরকার ও রাজনৈতিক দলগুলোর ওপরই। রাজনৈতিক দলগুলো যদি অল্প কিছু সংস্কার চায় তাহলে 2025 সালের মধ্যে নির্বাচন করা সম্ভব, আর যদি বিস্তৃত সংস্কার করতে হয় তাহলে আরও 6 মাস সময় লাগতে পারে, যার পুরো আয়োজনই করবে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু কিভাবে সেই প্রক্রিয়া শুরু হবে তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। এদিকে অন্তর্বর্তী সরকারের নাম বদল করে তত্ত্বাবধায়ক সরকার করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সেই সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে বলেও আভাস দিয়েছেন তিনি। 17 ডিসেম্বর উচ্চ আদালতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল একথা বলেন। এদিন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তি সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের 20 ও 21 ধারা বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন উচ্চ আদালত। ফলে আবারও ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। পরে তত্ত্বাবধায়ক ব্যবস্থার জন্য নতুন সরকার গঠন করতে হবে নাকি অন্তর্বর্তী সরকারকেই তত্ত্বাবধায়ক সরকার করা হবে, এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ আসাদুজ্জামান বলেন এই সরকার রিনেমড হবে। এই সরকারে রিনেমড হবে। যেমন আমি আপনাকে বলি, আপনার জেলা ও দায়রা জজের নাম শুনেছেন। একই ব্যক্তি যখন সিভিল মামলা করেন তখন তাকে বলা হয় জেলা জজ। ওই একই ব্যক্তি যখন ক্রিমিনাল মামলা করেন তখন তাকে আর জেলা জজ ডাকা যায় না, দায়রা জজ। এই ব্যক্তিগুলোই যখন তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমে ব্যাক চলে যাবেন, ওনার তত্ত্বাবধায়ক সরকার প্রধান এবং এটা হবেন, লেভেলটা চেঞ্জ হবে। এটা সাংবিধানিক কোনো সাংঘর্ষিক কোনো জায়গা নেই, অ্যাম্বিগুইটির জায়গা নেই। অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকার করার প্রক্রিয়া কেমন হবে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন সেটা সুপ্রিম কোর্ট নির্ধারণ করবেন। এ সময় কার অধীনে নির্বাচন হবে এমন প্রশ্নে অ্যাটর্নি জেনারেল বলেন অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। অন্তর্বর্তী সরকার সাংবিধানিকভাবেই বৈধ সরকার। এই সরকার যদি 13 অ্যামেন্ডমেন্টের রায়ের পরে আমরা দেখি, অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে হবে, সেই ফরম্যাটে চলে যাবে। কেন পারবে না? নিশ্চয়ই পারবে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই আলোচনাগুলো শুনেছেন এবং এই আলোচনাগুলো নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।